সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অলরেডি আমরা এর আগের ক্লাস যেটা নিয়েছিলাম ওই ক্লাসে তোমাদেরকে বাস্তব সংখ্যা এবং অসমতা অধ্যায়ের মেইন জিনিসগুলো আমরা শেষ করে ফেলেছি, প্রায় অধ্যায় শেষ। আজকে একটা টপিকস পড়াবো। এই টপিকসটা অনেকের কাছে একটু বিদঘুটে মনে হয়, একটু মুখস্থ টাইপের মনে হয়, আসলে একটু কিছুটা মুখস্থ টাইপের, তবে তুমি যদি প্রপারলি ক্লিয়ার করে পড়ো আশা করি তোমরা পারবা ইনশাল্লাহ। সো আমি যে কাজটা করবো আসলে আজকের ক্লাসে কথা একটু বেশি বলবো, মানে যেই জিনিসগুলো মুখস্থ টাইপের এগুলো তোমার যাতে মনে থাকে, কোনো না কোনোভাবে মনে রাখার একটা ব্যবস্থা আমি করে দিব, তোমরা খালি তাকাই থাকবা। এবার একটু বলে রাখি, আজকে যে টপিক্সটা এখান থেকে হচ্ছে এমসিকিউ আসতে পারে, প্রথম দিকে যে বেসিকগুলো পড়াবো আর আজকে যে ম্যাথগুলো করাবো এই ম্যাথগুলো পরীক্ষায় একটু কম আসে, বাট তাও মাঝে মাঝে আসলে কেউই পারে না। তো ওই জন্য তোমাদের কাজ হচ্ছে কি আমার সাথে থাকা, ইনশাল্লাহ আমি তোমাকে একেবারে পুরোটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। সবাই একটু খেয়াল করো। প্রথমত আসি বাস্তব সংখ্যার স্বীকার্য। তো আমি যদি তোমাকে বলি ভাই স্বীকার্য কাকে বলে, ভেরি সিম্পল, যেটা স্বীকার করে নিতে হয় তার নাম স্বীকার্য। তাহলে যেটা স্বীকার করে নিতে হয় তার নাম স্বীকার্য, এর মানে তুমি কোনো কোয়েশ্চেন করতে পারবা না, এইটা তোমাকে স্বীকার করে নিতে হবে। এই যে আমার বাস্তব সংখ্যা, হ্যাঁ আমরা যে বাস্তব সংখ্যা অধ্যায় পড়ছি, এই বাস্তব সংখ্যার যে স্বীকার্যগুলো মানে যেগুলো আমি স্বীকার করে নিব, এরকম টোটাল স্বীকার্য আছে হচ্ছে 7টা। ভাই বাস্তব সংখ্যার স্বীকার্য কয়টি? 7টি। আবারও বলছি টোটাল স্বীকার্য কয়টা? 7টা এমসিকিউর জন্য। এবার আসো, এই 7টা স্বীকার্যের নাম আছে, যেমন একটার নাম হচ্ছে আবদ্ধতা, আরেকটার নাম হচ্ছে অনন্যতা, আরেকটার নাম হচ্ছে সংযোজনযোগ্যতা, আরেকটার নাম হচ্ছে বিনিময়যোগ্যতা, আরেকটার নাম হচ্ছে বিপরীতক অস্তিত্বশীলতা, আরেকটার নাম হচ্ছে অবেদক অস্তিত্বশীলতা, আরেকটার নাম হচ্ছে বন্টনযোগ্যতা। টোটাল 7টা আছে, একটার পর একটা আমরা দেখবো, তোমরা এখন লেখার দরকার নেই। এখন এখানে আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যে বাস্তব সংখ্যা নিয়ে পড়াশোনা করি, এই যে আমার বাস্তব সংখ্যা এটা আবিষ্কার যখন হয়েছে তখনকার পর থেকে আসলে বিজ্ঞানীরা দুই ধরনের অপারেশন নিয়ে কাজ করে, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে গুণ। মানে গণিতে বিজ্ঞানীরা মনে করে গণিতে বিয়োগ বলে কোনো কিছু নাই, ভাগ বলে কোনো কিছু নাই। হ্যাঁ তুমি বলতে পারো ভাই আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ চারটা পড়ি আমরা আমাদের সুবিধার জন্য, কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করছে কয়টা? দুইটা। কি কি? যোগ এবং গুণ। মানে বেসিক্যালি এই দুইটা থেকে বাকিগুলো আসছে আর কি। আমরা যদিও চারটা পড়ি, চারটা এটা সঠিক ভুল না, কিন্তু এই 4টা জিনিসের গোড়া কয়টা থেকে আসছে? দুইটা থেকে। কি কি? যোগ এবং গুণ। যেমন আমি বলি, তোমরা বলতেছো ভাইয়া 2 থেকে 3 বিয়োগ করলাম, এখন বিজ্ঞানীরা প্রথম দিকে বলতো কি আমি 2 থেকে 3 বিয়োগ করে নেই, আমি 2 এর সাথে -3 যোগ করেছি। সিম্পল, একই কথা তো, মিনিং সেম, কিন্তু এই যে আমি যোগ করেছি। একবার তুমি বলতেছো ভাই আমি 5কে 2 দ্বারা ভাগ করেছি, বিজ্ঞানীরা বলে আমরা 5-এর সাথে হাফ গুণ করেছি। তাহলে একটা ব্যাপার কি দেখো, আমরা এটা বলতে পারি বাস্তব সংখ্যা যখন শুরুর দিকে ছিল তখন হচ্ছে আসলে বিজ্ঞানীরা দুইটা অপারেশন জানতো, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে গুণ। তারা ভাগ এবং বিয়োগটাকে আলাদা করে পড়তো না। ওই জন্য আমরা যদি স্বীকার্য পড়তে যাই, আমরা দুইটা জিনিসের স্বীকার্য পড়বো, একটা হচ্ছে যোগ আর গুণ। এবার তুমি বলো, যোগ যদি তুমি পারো বিয়োগও পারবা, গুণ যদি পারো ভাগও পারবা। অতএব বাস্তব সংখ্যার যে স্বীকার্যগুলো দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে যোগের আর একটা হচ্ছে গুণের। এখন তোমার কাজ কি দেখো, তোমার কাজ হচ্ছে কি কি জানতে হবে একটু বলে রাখি। কোন স্বীকার্যের নাম কি জানতে হবে, স্বীকার্যটা কি বোঝায় সেটা জানতে হবে, আবার ওই স্বীকার্যের নাম যে এটা সেটাও বুঝতে হবে। কেমন? আমি তোকে একটু এক্সাম্পল দিই। প্রথমত আসি, আমি রেফারেন্সে যাব। প্রথমত আসি হচ্ছে আবদ্ধতা। ভাই প্রশ্ন হচ্ছে আবদ্ধতা বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা এখানে এই জায়গায় আবদ্ধতা বলতে কি বোঝাচ্ছি সেটা নিয়ে আমরা একটু করে কথা বলবো। সবাই একটু খেয়াল করো, তাহলে আবদ্ধতা বলতে আমরা আসলে কি বুঝি খেয়াল করো। মনে করো এ একটা বাস্তব সংখ্যা, বি একটা বাস্তব সংখ্যা, এর মানে এ বি বিলংস টু আর। এ বি বিলংস টু আর মিনস এ এবং বি বাস্তব সংখ্যার সদস্য। তাহলে এ যদি একটা বাস্তব সংখ্যা হয়, বি যদি একটা বাস্তব সংখ্যা হয়, তাহলে আমরা কি একটা কথা বলতে পারি, এ এবং বিকে যদি আমরা যোগ করি এ প্লাস বি হয়, এ প্লাস বিটাও একটা কি সংখ্যা? বাস্তব সংখ্যা। এর মানে এ বি বিলংস টু আর হলে এ প্লাস বিটাও বিলংস টু আর হবে। তো সোজা কথা, আমি যদি তোমাকে বলি, তোমরা কমন সেন্স দিয়ে বলো তো আমাকে, ভাই বলো দুইটা বাস্তব সংখ্যাকে যোগ করলে আনসারটা কি বাস্তব না? হ্যাঁ বাস্তব। আমি মুখে মুখে বলে দিচ্ছি, এই জিনিসটাকে বলা হয় আবদ্ধতা। মানে ব্যাপারটা হচ্ছে এমন, এ এবং বি কোথায় আবদ্ধ? বাস্তবে আবদ্ধ। এর মানে তাদের যোগফলটাও বাস্তব আবদ্ধ। এই যে যোগফলটা বাস্তব আবদ্ধ, এটা হচ্ছে যোগের স্বীকার্য। এবার যদি আমরা বলি এ বি বিলংস টু আর বলে এ বি বিলংস টু আর হবে, এর মানে ব্যাপারটা হচ্ছে এমন,
এ এবং বি যদি বাস্তব সংখ্যা হয় তাদের গুণফলও বাস্তব হবে। তাহলে সোজা কথা, পরীক্ষায় যদি তুমি কখনো আমি তোমাকে বলি এ বি বিলংস টু আর হলে এ প্লাস বি বিলংস টু আর হবে, এটা কোন স্বীকার্য? তোমাকে বলতে হবে আবদ্ধতা। আবার আমি যদি তোমাকে বলি আবদ্ধতা লিখো, তখন তোমাকে এটা লিখতে হবে। সো হোয়াট এভার, তোমাকে খুব ক্লিয়ারলি আইডিয়া থাকতে হবে। এগুলো থেকে এমসিকিউ আসলে অনেকে পারে না, না বুঝার কারণে। তাহলে আমি কি বললাম, দুইটা সংখ্যা যদি এ বি বিলংস টু যদি আর হয়, তাহলে তাদের যোগফলটাও বিলংস টু আর হবে। এ বি বিলংস টু যদি আর হয়, তাদের গুণফলটাও বিলংস টু আর হবে। তাহলে যখন এটা হবে তখন আমরা তাকে বলি যোগের আবদ্ধতা। তাহলে আবদ্ধতা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে যোগের আবদ্ধতা, আর একটা হচ্ছে গুণের আবদ্ধতা। একটা যোগের আবদ্ধতা, আর একটা হচ্ছে গুণের আবদ্ধতা। আই থিঙ্ক এতটুকু তোমাদের ক্লিয়ার। তাহলে আবদ্ধতা কাকে বলে বলো তো? এ বি যদি বাস্তবে আবদ্ধ হয়, তাদের যোগফলও বাস্তবে আবদ্ধ, গুণফলও বাস্তবে আবদ্ধ। এটার নাম হচ্ছে আবদ্ধতা। এবার হচ্ছে অনন্যতা। মনে রাখবা, অনন্য কথাটার মিনিং, এই যে অনন্য, এই অনন্য কথাটার মিনিং হচ্ছে একই। অনন্য মানে কি ভাইয়া বলো তো? অনন্য মানে হচ্ছে একই। এখন একটু খেয়াল করো, এ বি সি বিলংস টু আর হলে এবং এ ইকুয়ালস টু বি হলে, একটু ভালো করে খেয়াল করো, এ সমান আমরা কি বলেছি? বি। এ সমান কি বলেছি? বি। মনে করো আমি বলেছি এ আর বি কেমন সমান। এখন তুমি যদি সমীকরণের দুই পাশে সি যোগ করো, বামেও তুমি সি যোগ করলা, ডানেও তুমি সি যোগ করলা, এতে কোনো অসুবিধা নেই। অনন্য মান হচ্ছে একই। একই জিনিস যোগ করলে তার নাম হচ্ছে যোগের অনন্যতা। এবার যদি একই জিনিস গুণ করি, তার নাম গুণের অনন্যতা। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এ বি সি বিলংস টু আর হলে এবং এ ইকুয়ালস টু বি হলে, এবার এ সি ইকুয়ালস টু কি? বি সি। এর মানে সমীকরণের উভয় পাশে সি যোগ করলাম আর সমীকরণের উভয় পাশে সি গুণ করলাম। সমীকরণের উভয় পাশে যদি আমরা সি যোগ করি, সমীকরণের উভয় পাশে সি যোগ করলে এটা করা যাবে। আর একইভাবে আমরা চাইলে কি করতে পারবো? গুণ করতে পারবো। এখন অনেকে বলতে পারবে, আপনি যে উপরে একটা লাইন লেখেন এ বি সি বিলংস টু আর, এর আগের বার লিখছেন হচ্ছে এ বি বিলংস টু আর। ব্যাপারটা হচ্ছে এমন, আমরা কার স্বীকার্য পড়তেছি? বাস্তবের স্বীকার্য পড়তেছি। অতএব আমরা যা বলবো সব কি? বাস্তব। এখানে দেখো তো, এটাই হচ্ছে আসলে স্বীকার্য। এটা বলার সময় আমি কার কার হেল্প নিছি? এ বি সি, ওই জন্য লিখছি এ বি সি বিলংস টু আর। আগেরটার জন্য হেল্প নিছি কার? এ এবং বি এর, ওই জন্য বলেছি এ বি বিলংস টু আর। তাহলে আমরা উপরের লাইনটা ডাজেন্ট ম্যাটার, এটা তুমি কাকে ব্যবহার করছো সেই অনুসারে লিখে ফেলবো। তাহলে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু বি হলে, মানে ব্যাপারটা হচ্ছে এমন, অনন্যতা মানে কি? অনন্য মানে একই, অনন্য মানে কি? একই। একই জিনিস যোগ করলে যোগের অনন্যতা, গুণ করলে গুণের অনন্যতা। আবার বলো অনন্যতা, অনন্য মানে কি? একই। যোগ করলে যোগের অনন্যতা, গুণ করলে গুণের অনন্যতা। আই থিঙ্ক এতটুকু তোমার ক্লিয়ার, তাই না? আচ্ছা, আসো এবার আসো বিনিময় যোগ্যতা। হোয়াট ইজ বিনিময়? হোয়াট ইজ বিনিময়? বিনিময় মানে হচ্ছে তুমি আমাকে একটা আপেল দিয়েছ, আমি তোমাকে কলা দিয়েছি। এর মানে আপেলের সাথে কলা বিনিময় হয়েছে। এই তোমার আপেল, এই আমার কলা, এই যে আপেল কলা বিনিময় হয়েছে, এটার নাম হচ্ছে বিনিময়। তাহলে বিনিময় মানে একজনের জায়গায় আরেকজন যাওয়া। সো ব্যাপারটা এমন, এ বি যদি দেখি এ বি বিলংস টু আর হলে, এই দেখো যোগের ক্ষেত্রে যোগের বিনিময়, এ প্লাস বি যে কথা আমরা জানি, বি প্লাস এও কি সেম কথা। এগুলো তোমরা ফিজিক্সে ভেক্টরে পড়েছো। তাহলে এ প্লাস বি যে কথা, বি প্লাস এও কি সেম কথা। এই যে এ প্লাস বি কে যে আমি বি প্লাস এ লিখেছি, এর মানে কি? এর সাথে বি এর বিনিময় হয়েছে। এর মানে এ ফর অ্যাপল, বি ফর ব্যানানা। এর মানে অ্যাপলের সাথে ব্যানানার কি হয়েছে? বিনিময় হয়েছে। এই যে অ্যাপলের জায়গায় বানানা, বানানার জায়গায় অ্যাপল, এটার নাম হচ্ছে আমাদের যোগের বিনিময়। এবার যদি আমরা বলি এ বি বিলংস টু আর হলে, আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি? এ বি যে কথা, বি এ ও সেম কথা। এর মানে এই যে আবার এ এবং বি এর সাথে কি হয়েছে? বিনিময় হয়েছে। এটার নাম হচ্ছে বিনিময় যোগ্যতা। তাহলে আমরা কখনো যদি এরকম করি, একজনের জায়গায় আরেকজনকে লিখি, তার নাম হচ্ছে বিনিময়। যদি যোগের ক্ষেত্রে হয় তার নাম যোগের বিনিময়, যদি গুণের ক্ষেত্রে হয় তার নাম হচ্ছে গুণের বিনিময়। যোগের ক্ষেত্রে হলে যোগের বিনিময়, গুণের ক্ষেত্রে হলে গুণের বিনিময়। আই থিঙ্ক এতটুকু তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এবার আসো ভাইয়া সংযোজন যোগ্যতা। এটা কি একটু খেয়াল করি। এ বি সি বিলংস টু আর হলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। মানে কি দেখো, সংযোজন মানে কি করা? সংযুক্ত করা। সংযোজন মানে সংযুক্ত করা। আচ্ছা মনে করো আমি কোথাও লিখলাম এ প্লাস বি প্লাস সি, আর কোথাও লিখলাম
এ প্লাস বি প্লাস সি, তবে এ প্লাস বি ব্র্যাকেটে। হোয়াট ডাজ ইট মিন? পার্থক্য কোন জায়গায়? এটার মধ্যে এটা হচ্ছে তিনটাকে যোগ করা, এটাও তিনটাকে যোগ করা, তবে পার্থক্য হচ্ছে এটা আমাকে ব্র্যাকেট দিয়ে বলে দিচ্ছে আমি এ আর বি কে সংযুক্ত করে দিয়েছি। এটার মিনিং হচ্ছে এ আর বি কে আগে যোগ করে তারপর তুমি সি এর সাথে যোগ করো। এর মানে ব্র্যাকেট দিয়ে সংযুক্ত করলে তার নাম কি? সংযোজন যোগ্যতা। কি বললাম? ব্র্যাকেট দিয়ে সংযুক্ত করলে তার নাম কি? সংযোজন যোগ্যতা। ব্র্যাকেট দিয়ে সংযুক্ত করলে তার নাম সংযোজন যোগ্যতা। তাহলে আমি দেখো এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। তাহলে আমি যদি এ প্লাস বিটাকে আগে যোগ করে তারপর সি এর সাথে যোগ করা, এটা যে কথা, আমি বি প্লাস সিটাকে যোগ করে এর সাথে যোগ করাও কি সেম কথা। এবার আসো আবার বলি, এ বি সি বিলংস টু আর হলে, এ বি সি বিলংস টু আর হলে আমরা কি লিখতে পারি? ভেরি সিম্পল, যে এবার লিখতে পারি এ বি সি ইকুয়ালস টু এ বি সি। এর মানে কি? আমি এবিসি সেম কথা, কিন্তু এখানে হচ্ছে এ আর বি একসাথে হয়েছে, বি আর সি একসাথে হয়েছে। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের গুণের বিনিময়, মানে সরি এই যে গুণের সংযোজন যোগ্যতা। তাহলে দেখো, যদি আমি ব্র্যাকেট দিয়ে সংযুক্ত করি তার নাম কি? সংযোজন যোগ্যতা। যদি আমি যোগের ক্ষেত্রে সংযুক্ত করি তার নাম যোগের সংযোজন যোগ্যতা, গুণের ক্ষেত্রে সংযুক্ত করলে তার নাম গুণের সংযোজন যোগ্যতা। আই থিঙ্ক এতটুকু তোমাদের ক্লিয়ার। এবার আসো বন্টন। সবার মধ্যে দুইটা আছে কিন্তু বন্টনের মধ্যে একটা। এখন আমি প্রথমে বলি বন্টন কি। এ বি সি বিলংস টু আর হলে এ ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু এ বি প্লাস এসি। আমি যদি প্রশ্ন করি এটা তুমি জানো কি না? হ্যাঁ জানো, তুমি ছোটবেলা থেকে এটা জানো, আজীবন অনেক করেছো জীবনে, কিন্তু এটার নাম কি সেটা তুমি জানো না। মনে রাখবা এরকম, এই যে আমার কি হয়েছে দেখো, আমার কি হয়েছে দেখো, একটু খেয়াল করো। এই যে আমার এ আছে, এদিকে বি এবং সি আছে, আমি কি করেছি? এটাকে বি এবং সি এর সাথে বন্টন করে দিয়েছি, বন্টিত করে দিয়েছি। তাহলে আমি এ কে বন্টন করে দিয়েছি কার সাথে? বি এবং সি এর সাথে। এই জিনিসটার নাম হচ্ছে বন্টন। এখন একটু মজার ব্যাপার দেখো, তুমি এতক্ষণ যা পড়ছো যোগের মধ্যে শুধু যোগ ছিল, গুণের মধ্যে শুধু গুণ ছিল, কিন্তু আমি যখন বন্টন পড়তেছি বন্টনের মধ্যে এট এ টাইম গুণও আছে, যোগও আছে। তাহলে আমি একটা কথা বলতে পারি, there are no যোগের বন্টন, no গুণের বন্টন, there are only one and that is বন্টন। বন্টন is বন্টন। তাহলে আমাদের এখানে যোগের বন্টন গুণের বন্টন বলে কোনো কিছু নাই, বন্টন is বন্টন। মনে থাকবে, বন্টনের মধ্যে কোনো যোগের নাই, গুণের নাই, সবগুলোর মধ্যে যোগ আর গুণ আছে, একমাত্র বন্টনের মধ্যে নাই। তাহলে আমি আবারও বলছি, মনে রাখবা, there is no যোগের বন্টন, no গুণের বন্টন, there is only বন্টন। সো বন্টনের মধ্যে যোগ আর গুণ নাই। আচ্ছা, বন্টন মানে হচ্ছে বন্টিত করে দেওয়া। এবার আসো, এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটো জিনিস পড়বো, সেটা হচ্ছে অভেদকের অস্তিত্বশীলতা। অভেদক, অভেদক মানে কি? অভেদকের অস্তিত্বশীলতা মানে কি? দেখো, ভেদক মানে কি? ভেদ মানে অভেদক আর ভেদকের মধ্যে পার্থক্য আমরা নিশ্চয় বুঝি। অভেদক মানে হচ্ছে যেটা ভেদ করতে পারে, যেটা ভেদ করতে পারে না, আর ভেদক মানে যেটা ভেদ করতে পারে। যেমন মনে করো একটা বাংলা সিনেমা দেখো, তো আমি মনে করো বাংলা সিনেমার নায়ক, হ্যাঁ, তো একটা স্বাভাবিক ব্যাপার হচ্ছে এখন বিলেন আসতেছে, আমি নায়িকাকে বাঁচাইতে গেছি, কারণ বিলেন আসার পর সে কী করবে? প্রথমে এমনি করে ছুরি মারতেছে, বুঝছো? তো স্বাভাবিক, আমি নায়ক না, সো আমার মারলে তো আমার গায়ে লাগবে না, তাই না? তো বিলেন আসি, আমাকেই দেখো, এটা হচ্ছে মনে করো ছুরি, এটা বিলেনের হাত, আর এটা হচ্ছে আমি। এমনি করে যখন মারতেছে আমি এমনি করে দৌড়ে ফেলছি, একেবারে দেখো এখানে আসে আটকে গেছে, এমনি করে ওই করে মারার সাথে আমার আটকে গেছে, সেট করে নেই, ভেদ করে নেই। এটাকে বলা হয় অভেদক। আর ভেদক মানে কি? আমি তার ছুরিটাকে নিয়ে, এটা তো বিলেন, তাই না? সো আমি নায়ক, ধুম করে ইও করে মারা দিলাম, এটা হচ্ছে আমাদের কি? ভেদক, মানে ভেদ করেছে। সো অভেদক মানে কি? যেটা ভেদ করে না। আচ্ছা, ভেদ করলে কি হয়? পরিবর্তন হয়। আমি ভেদ করে দিয়েছি মানে পরিবর্তন করে দিয়েছি। এখন আসো, আমার এমন কি আছে যাকে কারোর সাথে যোগ করলে কোনো পরিবর্তন হয় না? যোগ করলে কোনো পরিবর্তন হয় না, এমন কি আছে? জিরো। দেখো, তুমি জিরোকে দুনিয়ার যত সংখ্যার সাথে যোগ করো তাতে কেন কি হবে না? পরিবর্তন হবে না। আবারও বলছি, জিরোকে তুমি যে কারোর সাথে যোগ করলে জিরোকে কাউকে চেঞ্জ করতে পারে না। এর মানে জিরো হচ্ছে অভেদক, যে ভেদ করে না, পরিবর্তন করে না। এবং এটা কার অভেদক? যোগের অভেদক। কিন্তু জিরো দিয়ে কাউকে গুণ করলে কিন্তু পরিবর্তন হয়ে যায়। তাহলে গুণ কাকে দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না? ওয়ানকে দিয়ে। তাহলে আমরা একটা জিনিস মনে রাখতে পারি, যোগের ক্ষেত্রে অভেদক হচ্ছে কত বলতো? জিরো। আর গুণের ক্ষেত্রে অভেদক হচ্ছে কত? ওয়ান। এটা আমাদের পরীক্ষা অনেক সময় আসে। যোগের অভেদক কত? জিরো। গুণের অভেদক কত? ওয়ান। তাহলে আমরা যে কাজটা করতে পারি, জিরো দ্বারা কাউকে যদি আমি যোগ করি, এতে করে তার কোনো পরিবর্তন হয় না। যেমন আমি যদি বলি 0a বিলংস টু
আর হলে সোজা কথা, তাহলে 0 + a অথবা a + 0 এটার মান 0। তুমি 0 এর সাথে যোগ করার কারণে যোগ করার কারণে তার মানের কোনো পরিবর্তন হয় নাই, এই আছে, অতএব 0কে আমরা বলবো একটা অভেদক। একইভাবে গুণের ক্ষেত্রে দেখো 1a belongs to r হলে আমরা বলতে পারবো হচ্ছে 1 × a = a × 1 = হচ্ছে a, এর মানে এটার নাম হচ্ছে অভেদক অস্তিত্বশীলতা। তাহলে মনে রাখবা অভেদকের অস্তিত্বশীলতা বলতে আমরা কি বুঝাচ্ছি, ভেরি সিম্পল, যোগের ক্ষেত্রে অভেদক হচ্ছে 0, গুণের ক্ষেত্রে অভেদক হচ্ছে 1। কেন? কারণ অভেদক মানে যে ভেদ করে না, পরিবর্তন করে না, চেঞ্জ করে না। 0 যোগ করলে কোনো চেঞ্জ করে না, আর 1 গুণ করলে কখনো চেঞ্জ হয় না। ওই কারণে যোগের ক্ষেত্রে অভেদক 0, গুণের ক্ষেত্রে অভেদক কি 1। আই থিঙ্ক এতটুকু তোমাদের ক্লিয়ার। অ্যান্ড ফাইনালি দিস ইজ দ্য লাস্ট ওয়ান, বিপরীতক অস্তিত্বশীলতা। আচ্ছা তোমাকে আমি যদি প্রশ্ন করি 2 এর বিপরীত কে, 2 এর বিপরীত কে, দেখে আনসার দাও তো। শুনতেছি আমি, আনসার দাও, হ্যাঁ চিল্লে বলো। হ্যাঁ -2 না, আচ্ছা আর কিছু আছে? আর জন্য বললো হ্যাঁ 1/2। তো 2 এর বিপরীত কেউ বলতেছে 2 কেউ বলতেছে 1/2। হ্যাঁ না, আমার প্রশ্ন হচ্ছে কোনটা কারেক্ট? 2 এর বিপরীত কি -2 নাকি 1/2? কোনটা কারেক্ট, প্রথমটা না দ্বিতীয়টা? উত্তর হচ্ছে দুইটা। এটাও 2 এর বিপরীত, এটাও 2 এর বিপরীত। পার্থক্য হচ্ছে এটা হচ্ছে যোগাত্মক বিপরীত, এটা হচ্ছে কেমন বিপরীত? যোগাত্মক বিপরীত। আর এটা কেমন বিপরীত? গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত। এর মানে আসলে যোগের ক্ষেত্রে, যোগ করার ক্ষেত্রে বিপরীত মান হচ্ছে বিয়োগ, গুণের ক্ষেত্রে বিপরীত মান হচ্ছে ভাগ, যাকে আমরা বলি ইনভার্স। যে 1/2 মানে হচ্ছে 2 ইনভার্স 1। আচ্ছা তাহলে তোমরা বলো যোগের ক্ষেত্রে বিপরীতককে -2, গুণের ক্ষেত্রে বিপরীতককে 1/2 বা ইনভার্স। তাহলে আমরা যদি বলি a - a belongs to r হলে -a + a অথবা a - a = কত, সরি a + - a = হচ্ছে 0। একইভাবে আমরা যদি গুণের ক্ষেত্রে বলি a ইনভার্স belongs to r হলে a × a ইনভার্স = a ইনভার্স × a = 1। তাহলে আমাকে একটু বলো তো দেখি একটু কি হয়। যোগের স্বীকার্য, একটা হচ্ছে গুণের স্বীকার্য। যোগের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হচ্ছে বলো তো, আমাদের অভেদক মান হচ্ছে বিপরীতক মান হচ্ছে বিপরীত। হ্যাঁ তাহলে যোগের ক্ষেত্রে বিপরীতকে বিয়োগ, আর গুণের ক্ষেত্রে বিপরীতকে ভাগ, মান হচ্ছে ইনভার্স। তাহলে আমরা যদি বলি -a আর a মিলে কি হয়? 0 হয়। আর এ আর এ ইনভার্স মিলে কত হবে? আমরা জানি। এই যে এটা হয়, এটার নাম হচ্ছে বিপরীতক অস্তিত্ব। কার বিপরীতক অস্তিত্ব? যোগের বিপরীতক অস্তিত্ব। আর 1 কে a ইনভার্স দ্বারা, a কে ইনভার্স দ্বারা গুণ দিলে আনসার 1 হয়, এটার নাম হচ্ছে বিপরীতক অস্তিত্ব। কার? গুণের বিপরীতক অস্তিত্ব। আই থিঙ্ক এতটুকু তোমাদের ক্লিয়ার। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি এতক্ষণ আমরা কি পড়লাম, আমি একটু রিক্যাপ করি, তোমরা একটু খেয়াল করো। তাহলে আমাদের স্বীকার্য কয়টা? এই যে বাস্তব সংখ্যার স্বীকার্য কয়টি? 7টি। কি? আবদ্ধতা, অনন্যতা, বিনিময় যোগ্যতা, সংযোজন যোগ্যতা, বন্টন যোগ্যতা, অভেদক অস্তিত্বশীলতা, বিপরীতক অস্তিত্বশীলতা, টোটাল 7টা। তাহলে ভাইয়া এটা আসি। প্রথমত হচ্ছে আবদ্ধতা। আবদ্ধতা মানে কি? আবদ্ধ হওয়া। এ এবং বি যদি বাস্তবে আবদ্ধ হয়, এ এবং এ তাদের যোগফল এবং গুণফলও বাস্তবে আবদ্ধ। দ্যাট মিনস এ এবং বি যদি বাস্তব হয় তাদের যোগফলও বাস্তব। এবার হচ্ছে অনন্যতা। অনন্যতা মানে কি? একই। অনন্য মানে কি? একই জিনিস যোগ করলে, একই জিনিস গুণ করলে উভয় পাশে কোনো অসুবিধা নাই, এটার নাম হচ্ছে অনন্যতা। যোগ করলে যোগের অনন্যতা, গুণ করলে গুণের অনন্যতা। এরপর হচ্ছে সংযোজন যোগ্যতা। সংযোজন যোগ্যতা মানে কি? ব্র্যাকেট দেওয়া। যদি তুমি যোগের ক্ষেত্রে ব্র্যাকেট দাও, তার নাম হচ্ছে ব্র্যাকেট দিয়ে কি করা? সংযুক্ত করি। যোগের ক্ষেত্রে ব্র্যাকেট দিলে তার নাম যোগের সংযোজন যোগ্যতা, গুণের ক্ষেত্রে ব্র্যাকেট দিলে তার নাম গুণের সংযোজন যোগ্যতা। এবার হচ্ছে বিনিময় যোগ্যতা। বিনিময় মানে কি? আপেলের সাথে কলা বিনিময়িত হলো, হ্যাঁ, একজনের জায়গায় আরেকজন চলে গেল। যোগের ক্ষেত্রে যদি বিনিময় হয় মানে a + b = b + a হয়, তার নাম হচ্ছে যোগের বিনিময়। আর গুণের ক্ষেত্রে যদি বিনিময় হয় a b এর জায়গায় b a, তার নাম হচ্ছে আমাদের গুণের বিনিময়। এরপর আসি, যোগের বিনিময় গেল, গুণের বিনিময় গেল। এরপর আমাদের কি? বন্টন যোগ্যতা। বলেছিলাম বন্টন যোগ্যতায় কোনো যোগ নাই, গুণ নাই। বন্টন মানে কি? দুইটা জিনিস যোগাকারে আছে, বাইরে থেকে একটা জিনিস তার সাথে গুণ হবে, গুণ হওয়ার সময় সে দুজনের সাথে বন্টিত হয়ে যাবে। এটার নাম কি স্যার? বন্টন যোগ্যতা। এরপর হচ্ছে
অভেদক অস্তিত্ব। অভেদক মানে কি? যেটা ভেদ করতে পারে না। কি ভেদ করতে পারে না? 0 ভেদ করতে পারে না। কখন ভেদ করতে পারে না? যোগ করলে। কি ভেদ করতে পারে না? 1 ভেদ করতে পারে না। কি করলে? গুণ করলে। এর মানে যোগের ক্ষেত্রে অভেদক হচ্ছে 0, গুণের ক্ষেত্রে অভেদক হচ্ছে 1। এবং আমরা জানি যোগের ক্ষেত্রে যেহেতু অভেদক হচ্ছে 0, 0 প্লাস সামথিং মানে হচ্ছে সবসময় সামথিং। আর গুণের ক্ষেত্রে অভেদক হচ্ছে যেহেতু 1, 1 ইন্টু সামথিং ইকুয়ালস টু সামথিং। এবার আসো বিপরীতক। বিপরীতক দুই রকম আছে, একটা যোগের বিপরীতক আর একটা গুণের বিপরীতক। যোগের ক্ষেত্রে বিপরীত কি হয়? বিয়োগ হয়। গুণের ক্ষেত্রে ভাগ হয়। এবং আমরা জানি কোন একটা জিনিসের যোগের ক্ষেত্রে বিপরীতক এবং ওই সংখ্যাটাকে যদি যোগ করি, যেমন এ এবং মাইনাসে যোগ করলে আনসার 0, আর গুণের ক্ষেত্রে বিপরীতকের সাথে যদি গুণ করে আনসার কত? 1। আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার। এবং মজার ব্যাপার হচ্ছে কি, খেয়াল করো তো, কোনো সংখ্যার এখানে যেমন আমরা একজন টিচার চাইলে ঘুরাইতে পারে। কি ঘুরাইতে পারে? বলে যে এই যে যোগের যে বিপরীতক আছে আমাদের, এই বিপরীতক যে অস্তিত্ব আমরা এটা করি, এটা করলে কি পাওয়া যায়? অভেদক পাওয়া যায়। মানে কোনো সংখ্যা তার বিপরীত সংখ্যাকে যোগ করলে অভেদক পাওয়া যায়। এই 0 কিন্তু যোগের অভেদক। আবার এখানে গুণ করলে অভেদক পাওয়া যায়। এই 1 কিন্তু গুণের অভেদক। হ্যাঁ, আচ্ছা। এই যে 7টা পরীক্ষা কি কি আসতে পারে? প্রথম কথা, যখন যা বললাম এগুলো থেকে অনেক এমসিকিউ আসতে পারে, তুমি প্র্যাকটিস করলে দেখবা। এবং মজার ব্যাপার তোমাদেরকে বলে রাখি, আমরা এই যে বাস্তব সংখ্যার জন্য হচ্ছে আগামী দিনই তোমাদেরকে একটা ক্লাস দিব, যে ক্লাসের মধ্যে হচ্ছে আমাদের একেবারে বাস্তব সংখ্যার ফার্স্ট টু লাস্ট যত ধরনের এমসিকিউ আছে, মানে আমি এমসিকিউ করে ভাই বই থেকে। হ্যাঁ, বই থেকে মানে কি, যে কোনো একটা বই ফলো করলে হয়। আমি একটা না, আমি 2টা ফলো করে করাই। একটা হচ্ছে তোমার কেতাব স্যারের, আর একটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী। 2টা মিক্স করে আমি তোমাদের করাই দিব। এবং ওই ক্লাসটা করার পর তোমার আর কনফিউশন হবে না, এবং বুঝতে পারবে যে কেমন প্রশ্ন আসে। এবং অনেকের ক্ষেত্রে বাস্তব সংখ্যা অতটা সোজা মনে হলেও এটা এমসিকিউগুলো অনেকের ক্ষেত্রে জটিল মনে হয়। ইনশাল্লাহ আমি তোমাদের ক্লিয়ার করে দিব। এবার আসো স্পেশাল ম্যাথ। এদিকে তো আমাদের এই কথাগুলো আমরা তোমাদেরকে অলরেডি বলছি, এই কথাগুলো নোট করে রাখবা অবশ্যই। এবার আসলে আমরা একটা ম্যাথ করা শুরু করব। এখন এখানকার ম্যাথগুলোতে শুরুটা একটু তোমাকে মুখস্থ রাখতে হয়। তো মুখস্থটা আসলে তোমার যাতে মুখস্থ মনে না হয়, ওই জন্য তোমাকে আমি যে কাজটা করব, তোমার জন্য আমি এই যে মানে কোনো না কোনো একটা লিঙ্ক আপ করে দিব, যে এই কারণে তুমি এটা করতেছো, মানে আমি আমার মতো করে তোমাকে সাজাই দিব। হ্যাঁ, একটু খেয়াল করো। মানে এই ম্যাথগুলা একটু কেমন জানি টাইপের অনেকের কাছে মনে হয়, বাট একটু হাস্য করো। হ্যাঁ, তো আমি শুরু করি। যে এখানে এটা পারার জন্য হচ্ছে এতক্ষণ পর্যন্ত যা পড়েছি সব কিছু পারা লাগবে। সো আসো, মানে প্রথম দিকে তোমাদের কাছে এই ম্যাথের সাইড নোট লিখতে হয়। প্রথম দিকে আমি অগ্রিম বলিনি, তোমাদের কাছে সাইড নোট লিখতে অড লাগবে, মানে তোমার মাথায় আসবে না। আমি কয়েকটা ম্যাথ করতে 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 তুমি দেখবে যে তোমার মাথায় আরামসে আসতেছে। সো লেগে থাকো লাস্ট পর্যন্ত, ক্লাস শেষে বলবা মাশাআল্লাহ। এবার আসো, বলেছে কি দেখো, বলেছে এ বি বিলংস টু আর হলে, তোমাকে বলেছে এ বি বিলংস টু আর হলে, এ বি বিলংস টু আর হলে দেখাও যে -a ইন্টু -b সমান এ বি। আমরা জানি বলে ভাইয়া এটা স্বাভাবিক, মানে প্লাস এ বি হ্যাঁ তুই জানি পরীক্ষা এমনি যায় করে পরীক্ষাটা, হ্যাঁ একটা পরীক্ষা লিখে দিলে তো হ্যাঁ করলে তো হবে না, আনসার লিখতে হবে যে এটা তোমার পরীক্ষা আসছে 2 মার্চের জন্য, এটা থেকে এটা প্রমাণ, মানে এটা প্রমাণ করতে হবে। কেমনে প্রমাণ করবো? সো আসো, প্রমাণ করার জন্য হচ্ছে আমাদেরকে স্বীকার্যগুলোকে অ্যাপ্লাই করতে হবে। আমরা শুরু করি। আচ্ছা বলো তো, এই প্রমাণের মধ্যে তোমার -b লাগে, আবার এদিকে b লাগে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, b এবং -b কেমন? b এবং -b তো হচ্ছে এক একজনের বিপরীতক। কেমন বিপরীতক? যোগের বিপরীতক। তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমি অলরেডি একটা স্বীকার্য জানি, সেটা দিয়ে স্টার্ট করি। তাহলে আমরা প্রথমেই লিখতে পারি আমাদের সলিউশনের প্রথমে আমরা লিখতে পারি, আমরা জানি কে b এবং -b। তাহলে আমরা বলতে পারি -b বিলংস টু আর হলে আমরা কি বলতে পারি বলো তো? আমরা বলতে পারি -b প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে অবশ্যই সাইড নোট লিখতে হবে। তাহলে তোমরা বলো তো, তুমি সাইড নোট কি লিখবা? তাহলে -b প্লাস b ইকুয়ালস টু, যদি আমাদের a প্লাস b ইকুয়ালস টু হচ্ছে 0, এই b এবং b -b পরস্পর কেমন বিপরীতক? কেমন বিপরীতক? যোগের বিপরীতক। তাহলে আমরা এটাকে লিখবো, পাশে লিখবো হচ্ছে যোগের বিপরীতক অস্তিত্ব। আর লিখতেছি না তোমরা লিখবো যোগের বিপরীতক অস্তিত্ব। আচ্ছা এবার দেখি তোমরা আমাকে বলো, এই শুরুটা কোনো না কোনোভাবে মনে রাখতে হবে, বাকিটা তুমি এমনি নিতে পারবা। তবে এখানে লাইন বাদ দেওয়া যাবে না, আর সাইড নোট না লিখে থাকা যাবে না। এখন আমাকে বলো তো, তোমরা বলো, তোমার এখানে -b আছে তাই না? বলো তো বাম দিকে তোমার কি লাগবে? -a লাগবে। তাহলে তোমরা আমাকে বলো তো, এটা কি করবো? -a দ্বারা গুণ করবো। সো আমি এখন যে কাজটা করতেছি, উভয় পক্ষে -a দ্বারা গুণ করলাম। এবার দেখি তোমরা আমাকে বলো তো, দেখি তোমরা গেস করো -a দ্বারা আমরা গুণ করলাম, এই উভয় পাশে একই জিনিস দ্বারা গুণ করলাম, একই মানে অনন্য, গুণ করেছি মানে হচ্ছে গুণের অনন্য। তাহলে এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে গুণের অনন্যতা। এটার নাম কি? গুণের অনন্যতা।
এটার নাম হচ্ছে গুণের অনন্যতা। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, ভেরি সিম্পল, আমরা এখন এখানে কাজ কয়টা আছে? দুইটা। একটা হচ্ছে কি মাইনাস এ দিয়ে দুজনকে গুণ করা, আর একটা হচ্ছে এ এর সাথে জিরো গুণ দিলে জিরো বানানো। দুইটা কাজ তোমরা একসাথে করবা না, এক লাইনে যে কোনো একটা করবা। তাহলে আমি এটাকে রেখে দিলাম মাইনাস এ মাইনাস বি প্লাস বি, এটাকে রেখে দিলাম, এটাকে জিরো বললাম। আচ্ছা বলো তো, কোনো সংখ্যাকে জিরো দ্বারা গুণ করলে তার আনসার কি হয়? জিরো হয়। এবার দেখি বলো তো এটা কোন স্বীকার্য? বলো 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 বলো। অনেক অনেক কথা বলতে আমি শুনতেছি, সবারগুলা ভুল, এটা কোনো স্বীকার্য না, এটা কোনো স্বীকার্য না। স্বীকার্য সাতটার মধ্যে এটা নাই। এটা হচ্ছে কোনো সংখ্যাকে জিরো দ্বারা গুণ দিলে জিরো, আমরা জানি। ইভেন আমরা আজকে ক্লাসের লাস্টে এই ম্যাথটাও করবো, জিরো দ্বারা গুণ করলে আনসার জিরো। তাহলে এটার জন্য তোমাকে লিখতে হবে যেহেতু মাইনাস এ কমা জিরো বিলংস টু আর হলে মাইনাস এ ইন্টু জিরো ইকুয়ালস টু জিরো হয়। মানে এক কথায় যেহেতু এগুলো বাস্তব সংখ্যা সেহেতু এটা হয়, এটা মুখস্থ লিখে দিবে সবসময়, যে আমাদের যদি কখনো আননোন কোনো কিছু থাকে। এবার একটা তোমাদেরকে বলে রাখি, বইতে তুমি এই ধরনের অনেকগুলো ম্যাথ পাবা, কিন্তু তুমি করবা না। তোমাকে আমি 7টা ম্যাথ দেখাবো, এই 7টাই করবা, পরীক্ষা আসলে এই 7টাই আসবে, এর বাইরে আসবে না, সোজা কথা। অন্য কোনো ম্যাথ তোমাকে দেখার দরকার নেই। এবার আসো, আমি মাইনাস এ দ্বারা সবাইকে গুণ করতেছি, মাইনাস এ ইন্টু মাইনাস বি। এবার মাইনাস এ দ্বারা গুণ করলে প্লাস মাইনাস এ ইন্টু ভি ইকুয়ালস টু জিরো। তাহলে বলো তো আমাদের সাইড নোট কি লিখবো? আমি অলরেডি এই জিনিসটাকে দুজনের মধ্যে গুণ করে দিয়েছি, এটার নাম কি? বন্টন। বলো তো যোগের বন্টন নাকি গুণের বন্টন? মাথা ফাড়াই দিব, শুধু বন্টন। বলেছিলাম দেয়ার আর নো যোগের বন্টন, নো গুণের বন্টন, বন্টন ইজ অনলি বন্টন। সো আমাদের এটার নাম হচ্ছে বন্টন যোগ্যতা। এখানে কোনো যোগের আর গুণের লেখা যাবে না, বন্টন যোগ্যতা। বন্টন ছাড়া সবগুলোতে যোগ নাকি গুণ বলতে হবে। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা যদি বলি মাইনাস এ ইন্টু মাইনাস বি ইকস টু, আমরা এখানে চাইলে বলতে পারি, আর সরি আমরা প্লাসে মাইনাসে মাইনাস এ বি বলতে পারি ইকস টু জিরো। এটা তো জাস্ট কিছুই না, এটা চিহ্নের পরিবর্তন। প্লাসে মাইনাসে মাইনাস, এটা কোনো স্বীকার্য না, এটা হচ্ছে জাস্ট চিহ্নের রীতি। সো এখানে কোনো সাইড নোট লেখা লাগবে না। এবার তোমরা দেখি আমাকে বলো তো, অলরেডি তোমার প্রমাণ প্রায় চলে আসছে। তাহলে প্রমাণের বামে আছে কোনটা? এই জিনিসটা মানে হচ্ছে এটা। এখন বলো তো, তাহলে আমাদের বাকি জিনিসটাকে কোথায় পাঠাবো? অবশ্যই ডানে পাঠাবো। তাহলে ডানে পাঠাইলে মাইনাস এ মাইনাস বি ইকস মাইনাস এ বি। এবার আসো, ডানে কি পাঠানো যায়? না, আমাকে কি করতে হবে? এটাকে তাড়াইতে হবে। কেমনে তাড়াবো? এই দেখো, মাইনাস এ বি তাড়ানোর জন্য আমরা প্লাস এ বি করবো। বামে যেরকম প্লাস এ বি করেছি, ডানেও আমরা প্লাস এ বি করবো। বামে প্লাস এ বি করেছি, ডানেও প্লাস এ বি করেছি। এবার আমরা সাইড নোট দিলাম। বলো তো আমরা কি করেছি? ডানে বামে এ বি যোগ করেছি। ডানে বামে একই জিনিস যোগ করলে তার নাম কি বলো তো? ডানে বামে একই জিনিস যোগ করলে তার নাম কি? অনন্যতা। তার নাম কি? অনন্যতা। কার অনন্যতা বলো তো? যোগের অনন্যতা। তার নাম হচ্ছে যোগের অনন্যতা। আচ্ছা, এবার আসো ভাইয়া, আমরা এখন একটা কাজ করি। কি কাজ? আমি এখানে মাইনাস এ ইন্টু মাইনাস বি। আচ্ছা তোমরা বলো তো, এ বি আর মাইনাস এ বি যোগ করলে আনসার কত হয়? জিরো। তাহলে কেন জিরো হয়? কারণ একজন আরেকজনের বিপরীতক। তাহলে আমাদের বলো তো এ বি আর মাইনাস এ বি মিলে আনসার কত? জিরো। তাহলে আমি এখানে দিলাম প্লাস জিরো। কেউ যদি মাইনাস জিরো দিলে তো কোনো অসুবিধা নেই, প্লাস জিরো দিবা। ইকস টু আমরা বলতে পারি জিরো প্লাস এ বি। এখন আমার প্রশ্ন ভাইয়া, বলো তো আমি এখানে কি করেছি বলো তো? ভেরি সিম্পল, আমি এখানে এই যে এটার সাথে এই যে এ বি আর মাইনাস এ বি মিলে যোগ করলে যে আনসার জিরো সেটা লিখেছি। বলো তো কোনো সংখ্যা আর তার ঋণাত্মক যোগ করলে জিরো, এটার নাম কি? এটার নাম হচ্ছে যোগের বিপরীতক। যোগের বিপরীতক। আচ্ছা, এবার বলো, জিরো যদি কারোর সাথে যোগ করা হয় সেটা কি আর থাকে? 1 প্লাস জিরো মানে কি? 1। 3 প্লাস জিরো মানে কি? 3। এর মানে জিরো লেখা লাগে না। তাহলে এখানে জিরোর সাথে যোগ করলাম, জিরোর সাথে যোগ করলাম, বাদ। মাইনাস এ মাইনাস বি ইকস টু এ বি। বলো তো এটার নাম কি? অবশ্যই ভাইয়া আমরা এটার নাম কি বলতে পারবো বলো তো? এটার নাম হচ্ছে জিরো যোগ করলে কোনো পরিবর্তন হয় না, এটার নাম হচ্ছে অবেদক। কার অবেদক? যোগের অবেদক। এটার নাম কি স্যার? যোগের অবেদক। যেহেতু সাইড নোট লিখেছো এটাই আমার আনসার, তবে এটাকে আনসার লেখা যাবে না, এরপর এটা লিখতে হবে। সুতরাং মাইনাস এ মাইনাস বি ইকস টু হচ্ছে এ বি। অনেকে আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া আপনি তো বলেছেন একসাথে দুইটা করা যাবে না, এখানে কেন করলেন? এখানে মনে রাখবে একসাথে দুইটা সাইড নোটের কাজ করা যাবে না, কিন্তু একই কাজ তো দুই জায়গায় করা যাবে, এতে কোনো আপত্তি নাই। তাহলে আমরা একটা ম্যাথ করে ফেললাম, এখানকার ম্যাথগুলো একটু এরকম টাইপেরই। সো তোমার মানে ভেঙে ভেঙে যাইতে হবে, জিনিসটা আশা করি খুব একটা কঠিন না। আমরা কি করলাম দেখো, এ মাইনাস বি আর বি মিলে হচ্ছে আমাদের জিরো হয়, সেটা আমরা লিখলাম। এরপর দেখে দেখে করো, প্রথম লাইন পারার পর বাকিটা দেখে দেখে। মাইনাস এ দ্বারা গুণ করতে হবে, করলাম। এরপর জিরো দ্বারা গুণ করলাম, জিরো হইলো। এরপর এটাকে বন্টন করে দিলাম, করলাম। প্লাস মাইনাসে ম্যানেজ করলাম। এরপর হচ্ছে এটাকে তাড়ানোর জন্য প্লাস এ বি উভয় পাশে যোগ করলাম। এরপর এটা জিরো হইলো। জিরো দ্বারা যোগ করলে চেঞ্জ হয় না, শেষ তো।
এবার আসো এরপরের ম্যাথ কি বলেছি দেখো তো। এই ম্যাথটা আমাকে বলা হচ্ছে এবি বিলংস টু আর হলে এবি ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স বি ইনভার্স, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে ভাইয়া এই জিনিসটা আমরা কিভাবে প্রমাণ করব, এই জিনিসটা আমরা কিভাবে প্রমাণ করব। এখন আমি একটা কাজ করি, তোমরা একটু জাস্ট দেখো। আচ্ছা আমি যদি একটা কাজ করি উভয় পাশে এবি গুণ করে দিই, এবি ইন্টু এবি ইনভার্স, হ্যাঁ আমাদের সরি এটা এরকম হবে না, এটা এবি ইনভার্স এরকম হওয়ার কথা। এবি ইন্টু এবি ইনভার্স সমান আমরা যদি লিখি এবি ইন্টু এ ইনভার্স বি ইনভার্স, একটা জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করো। এটা আমরা এখনো ম্যাথ করছি না, জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করো। দেখে ভাইকে বলো তো এবি আর এবি ইনভার্স মিলে কোনো স্বীকার্য টিকার্য দরকার নেই, তোমার কমন সেন্স দিয়ে তুমি বলো এটার আনসার কত ভাইয়া 1। ভাই এটার আনসার কত তুমি জানো, এ ইনভার্স বি ইনভার্স চলে যাবে আনসার 1। এর মানে আমি একটা কথা বলতে পারি এটার এটা সেম জিনিস। তাহলে আমি কোনোভাবে যদি এটা প্রমাণ করে ফেলতে পারি এটা সমান এটা, তাহলে আমার উভয় পাশ থেকে হচ্ছে এবি এবি চলে গেলে আনসার পেয়ে যাব। এবং আমার এখানে এই লজিকটা খাটাইতে হবে, এটা তোমাকে স্পেশালি মনে রাখতে হবে। সো আমরা কি লিখবো, প্রথমে আমরা লিখবো হচ্ছে আমরা জানি আমরা প্রথমে এই যে এবি ইন্টু এবি ইনভার্স ইকুয়ালস টু হচ্ছে 1। এটা কিন্তু একটা স্বীকার্যের মধ্যে পড়ে। কোন স্বীকার্য বলো তো, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটা একটা স্বীকার্য। কোন স্বীকার্য বলো তো, এটা হচ্ছে আমাদের কোনো সংখ্যা তার ইনভার্সকে গুণ করলে আনসার 1। এটা হচ্ছে এই যে আমাদের কি বিপরীতক, কার বিপরীতক, যোগের বিপরীতক, সরি গুণের বিপরীতক, এটা হচ্ছে গুণের বিপরীতক। আচ্ছা এবার আসো তোমার কাজ হচ্ছে আমার এই জিনিসটাকে 1 প্রমাণ করা। তো আমরা তো এটার কোনো স্বীকার্য আমাদের জানা নাই, তাহলে আমরা এটা কাজ করি, এটাকে মান বের করতে থাকি এবি ইন্টু এ ইনভার্স বি ইনভার্স, এটা একটু ক্যালকুলেশন করা শুরু করি। সবাই একটু এদিকে থাকো। আচ্ছা বলো তো প্রথমে কি হবে, বি এর সাথে কি লাগে বলো তো, বি ইনভার্স লাগে না? তাহলে আমি এটা কাজ করলাম, কি করলাম, এ বি ইনভার্সটা এখানে আছে, আমি চাচ্ছি বি ইনভার্সটা এদিকে আসুক। তাহলে আমি কি করলাম, এখানে কি লিখলাম দেখো তো, আমি লিখলাম বি ইনভার্স এ ইনভার্স। এই যে কাজটা করলাম, এ ইনভার্স বি ইনভার্সের জায়গায় বি ইনভার্স এ ইনভার্স লাগাইলাম, এটার নাম কি বলতো, বিনিময়। ভাইয়া কার বিনিময় বলতো, এটা হচ্ছে গুণের বিনিময়, এটার নাম হচ্ছে গুণের বিনিময়। আচ্ছা এবার বলো তো ভাইয়া, তাহলে আমরা একটা কাজ করি, এ বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, বুঝিও এই দুইটাকে একটা ব্র্যাকেটে লিখলাম। কেন ব্র্যাকেটে লিখলাম ভাইয়া বলো তো, ব্র্যাকেটে লিখলাম কারণ এই দুইটা মিলে আমাদের 1 হয়ে যাবে, আমরা জানি। এই যে ব্র্যাকেটে লিখলাম এটার নাম কি, সংযোজনযোগ্যতা। কার সংযোজনযোগ্যতা, গুণের সংযোজনযোগ্যতা, গুণের সংযোজনযোগ্যতা। আচ্ছা এগুলাকে আমরা গুণের বিনিময় যোগ্যতা, বিপরীতক যোগ্যতা কথাটা লেখা না লেখা কোনো অসুবিধা নেই, প্যারানার পিছনে গুণের সংযোজন লিখলে হবে, সংযোজন যোগ্যতা লিখলে হবে। এবার বলো এখানে এটার মান কত 1, তাহলে 1 ইন্টু এ ইনভার্স। এই যে আমি বি ইনভার্সের মান 1 লিখছি, মানে বি এবং বি ইনভার্স এর মানে কি একজন আরেকজন, ইনভার্স মানে বিপরীত। কার বিপরীত, গুণের বিপরীতক। আচ্ছা এবার দেখি আমাকে বলো তো 1 দিয়ে যদি আমি কাউকে গুণ করি 1 কি আর থাকে না, থাকে না ভাইয়া, 1 চলে যায়। কারণ আমার বলো তো 1 দিয়ে গুণ করলে 1 চলে যায়, এটার নাম কি, অভেদক। কার অভেদক ভাইয়া, গুণের অভেদক, এটার নাম কি, গুণের অভেদক। আচ্ছা এবার বলো তো এ আর এ ইনভার্স মিলে কত হয়, 1 হয় অবশ্যই। বলো তো এ ইনভার্স মিলে 1 কেন হয়, অবশ্যই একটা কারণে হয়, তার নাম কি, বিপরীত, এই যে গুণের বিপরীতক, বিপরীতক। এখন যদি আমি তোমাকে বলি তাহলে একটু খেয়াল করো তো, তুমি অলরেডি শেষ পর্যন্ত এটা পাই গেছো যে এ বি ইন্টু এ ইনভার্স বি ইনভার্স ইকুয়ালস হচ্ছে কত 1, এটাকে নাম দিলাম ইকুয়েশন নাম্বার 2। এখন যদি আমি বলি 1 আর 2 কে কম্পেয়ার করো, তো তুমি 1 আর 2 কে কম্পেয়ার করে কি লিখতে পারবা, তুমি 1 আর 2 কে কম্পেয়ার করে লিখতে পারবা হচ্ছে এটা, যে এটা সমান এটা। তাহলে মানে 1 আর 2 কে কম্পেয়ার করে 1 আর 2 কে লিখলে দুজনেই ডান পক্ষ 1, এর মানে বামে বামে সমান। তো বামে বামে সমান বললে আমরা কি পেয়ে যাবো বলো তো, আমরা একটু যদি লিখেই দেখাই তোমাদেরকে, একটু এইদিকে খেয়াল করো। আমরা যদি সমান বলি, এখন একটু এদিকে খেয়াল করো, আমাদের যেহেতু দুইটা ইকুয়েশন পাইলাম, আমি ইকুয়েশন থেকে এভাবে বলতে পারি যে সুতরাং এ বি ইনভার্স ইকুয়ালস টু এ বি ইন্টু এ ইনভার্স বি ইনভার্স। আচ্ছা এবার তোমাকে কি করতে হবে বলো তো, উভয় পাশ থেকে কি বাদ দিতে হবে, এবি বাদ দিতে হবে। এবার বলো তো উভয় পাশে এবি বাদ দেওয়ার জন্য কি করবা, এবি দ্বারা ভাগ করবা, না ভাগ আমরা করতে পারি না, গুণ করতে পারি। কি করব, 1/ab দ্বারা গুণ করব। সো 1/ab দ্বারা যদি আমি উভয় পাশে গুণ করলে আমরা কি পাবো, 1/ab দ্বারা গুণ করলে
এখানে এ ইনভার্স বি ইনভার্স। বলো তো এই যে কাজ করলাম এটার নাম কি? একই সংখ্যা দ্বারা গুণ করা, এটার নাম হচ্ছে গুণের অনন্যতা। এটার নাম হচ্ছে গুণের অনন্যতা। লিখবা সুতরাং এ বি ইনভার্স ইকুয়ালস টু হচ্ছে এ ইনভার্স বি ইনভার্স। আই থিঙ্ক এতটুকু তোমাদের ক্লিয়ার। এবার আসে এর পরের ম্যাথ, বাকিগুলো আরো খুবই ইজি। তো আসো আমরা একটু করি। আমাকে বলা আছে এ বি বিলংস টু আর হলে, এ বি ইকুয়ালস টু 0 হলে দেখাইতে হবে যে এ ইকুয়ালস টু 0 বি ইকুয়ালস টু 0। আমরা জানি কিন্তু দেখাইতে হবে। সো আমরা একটু দেখি। প্রথমে এ বি ইকুয়ালস টু 0 দেওয়া আছে। তো আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি কি প্রমাণ করতে চাও, তুমি বললে যে ভাই আমি প্রথমে আমি প্রমাণ করতে চাই বি ইকুয়ালস টু 0। আচ্ছা বলো তো বি ইকুয়ালস টু 0 প্রমাণ করতে হলে এখান থেকে এটাকে তাড়াইতে হবে না? আচ্ছা বলো তো এর সাথে কি গুণ করলে এ থাকে না? উত্তর হচ্ছে এ ইনভার্স। তাহলে আমরা যে কাজটা করতে পারি, উভয় পাশে এ ইনভার্স দ্বারা গুণ করলাম। খেয়াল করতো ভাইয়া, উভয় পাশে আমরা এ ইনভার্স দ্বারা গুণ করলাম। উভয় পাশে একই জিনিস গুণ করলে তার নাম হচ্ছে গুণের অনন্যতা। তার নাম হচ্ছে গুণের অনন্যতা। এবার আমি কি করলাম, এ আর এ ইনভার্সকে সংযোগ করে দিলাম, মানে ব্র্যাকেট দিয়ে লিখলাম। হ্যাঁ, সূত্র করার জন্য এই ব্র্যাকেট দিয়ে লিখলে এটার নাম কি? সংযোজনযোগ্যতা। গুণের ক্ষেত্রে ওই কারণে তার নাম হচ্ছে গুণের সংযোজনযোগ্যতা। এবার এটার মান কত? 1 ইন্টু বি ইকুয়ালস টু এ ইনভার্স ইন্টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ ইনভার্সের মান কত? 1। এটার নাম কি? বিপরীতক। কার বিপরীতক বলো তো? গুণের বিপরীতক। এটার নাম হচ্ছে গুণের বিপরীতক। ওকে, আচ্ছা আমরা তো ডান দিকের এটা ভুলে গেছি করতে, তো করে ফেলি, সমস্যা নেই। তাহলে আমরা 1 ইন্টু বি সমান এটাকে আমরা 0 লিখলাম। এটাকে 0 লিখলে এটা কি হবে? এটা কোনো স্বীকার্যের মধ্যে পড়ে না, এটা হচ্ছে যেহেতু সেহেতু। এটা হচ্ছে যেহেতু সেহেতু। এবার হচ্ছে 1 এর সাথে কাউকে গুণ করলে কি হবে? 1 থাকে না। বলো তো 1 না থাকলে এটার নাম কি? অভেদক। কার অভেদক? গুণের অভেদক। কার অভেদক? গুণের অভেদক। তো সুতরাং আমরা বলতে পারি বি ইকুয়ালস টু 0। এবার তোমরা আমাকে কমন সেন্স দিয়ে বলো, এ বি সমান 0 হলে তুমি এই যে বি সমান 0 প্রমাণ করার জন্য এ ইনভার্স দ্বারা গুণ করছো, তাহলে এ সমান 0 প্রমাণ করার জন্য কি করবা? বি ইনভার্স দ্বারা গুণ করলে বি চলে যাবে, সেটা তোমার হোমওয়ার্ক থাকলো। এবার আসো এটা আরে সোজা, যে এ প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস সি। এখন তোমাকে প্রমাণ করতে হবে বি ইকুয়ালস টু সি। তোমরা জানো যে ভাইয়া এ কাটাকাটি করলে সি, না এটা করা যাবে না। তো আমাকে কি করতে হবে? উভয় পক্ষে এটাকে তাড়ানোর জন্য মাইনাসে যোগ করতে হবে। উভয় পক্ষে আমরা মাইনাসে যোগ করলাম, তাহলে মাইনাসে প্লাস এ প্লাস সি। বলো তো উভয় পক্ষে যোগ করলাম মানে কি? যোগের অনন্যতা। যোগের অনন্যতা। এবার আমরা মাইনাসে এবং এ এটাকে ব্র্যাকেটে রাখলাম। এই যে মাইনাসে এবং এ এটাকে ব্র্যাকেটে রাখলাম। বলো ব্র্যাকেটে রাখলে তার নাম কি? সংযোজনযোগ্যতা। কার সংযোজনযোগ্যতা? যোগের সংযোজনযোগ্যতা। আচ্ছা এটার নাম কত? মান কত বলো তো? এই যে মাইনাস এ আর প্লাস এ মিলে 0। বলো তো ভাইয়া এটার মান কত? 0। একই কাজ, হ্যাঁ, ওই জন্য একসাথে করে ফেললাম। বলো তো এ আর মাইনাস এ মিলে 0 মানে কি? এ এবং মাইনাস হচ্ছে পরস্পর বিপরীতক। কেমন বিপরীতক? যোগের বিপরীতক। তাহলে এটার নাম হচ্ছে যোগের বিপরীতক অস্তিত্বশীলতা। যোগের বিপরীতক, রাইট? ওকে, এবার বলো 0 যোগ করলে কি হয়? চেঞ্জ হয় না, বি থাকে সি থাকে। বলো তো এটার নাম কি? অভেদক। কার অভেদক ভাইয়া? যোগের অভেদক। যোগের অভেদকের অস্তিত্বশীলতা বা অভেদক। সুতরাং বি ইকুয়ালস টু সি। তাহলে আমরা পেয়ে গেলাম, সিম্পল। আচ্ছা ভাইয়া এবার আসেন ভাইজান, মাইনাস এ ইন্টু বি ইকুয়ালস টু মাইনাস এ বি। এটা আমাকে প্রমাণ করতে হবে, যে তোমাকে বললো এ বি বিলংস টু আর হলে মাইনাস এ ইন্টু বি ইকুয়ালস টু মাইনাস এ বি, এটা প্রমাণ করো। তো আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি, তুমি একটু এদিকে মনোযোগ দিলে দেখবা এটা আসলে মাইনাস এ বি, এটাও মাইনাস এ বি। এক পাশে আনলে এ বি ইকুয়ালস টু 0 আমরা জানি না? জানি। তাহলে এখান থেকে চাইলে সামথিং কিছু একটা করা যাবে। তো এখান থেকে যে জিনিসটা করা যাবে আমরা যদি একটু করে খেয়াল করে দেখি, তুমি অনেকভাবে এটাকে চিন্তা করতে পারো। প্রথম কথা হচ্ছে এটা বিপরীতক, এখান থেকে করা যায়। আবার আরেকটা ব্যাপার আমি যদি একটু করে বলি, এখান থেকে তুমি দেখো তো বি কমন নাও। বি কমন নিলে কি হচ্ছে? মাইনাস এ প্লাস এ ইকুয়ালস টু কত? 0। তাহলে আমি এটা দিয়ে শুরু করি। দেখো যে আমি এটা জানি, এরপর বি দ্বারা কি করে দিব? গুণ করে দিব, তাই না? ওকে আসো শুরু করি। তাহলে আমরা প্রথমে আমরা জানি কি? মাইনাস এ প্লাস এ ইকুয়ালস টু 0। কেন জানি বলো তো? আর আমরা সাইড নোট লিখছি না, তোমরা লিখবা মাইনাস এ প্লাস এ ইকুয়ালস টু আমরা 0 জানি এই কারণে, কারণ
এরা হচ্ছে পরস্পর বিপরীতক। কেমন বিপরীতক? যোগের বিপরীতক। এবার বলো প্রমাণ করার জন্য কি দ্বারা গুণ করবা? অবশ্যই বি দ্বারা গুণ করবা। আমি উভয় পাশে বি দ্বারা গুণ করব। উভয় পাশে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে এটার নাম হচ্ছে অনন্যতা। কার অনন্যতা? গুণের অনন্যতা। এবার আসো বি ইন্টু মাইনাস এ প্লাস এ ইকুয়ালস টু আমরা বলতে পারি 0। এটা হচ্ছে যেহেতু সেহেতু। এবার আসো বিটাকে গুণ করে দিই। বিটাকে গুণ করে দিলে আমরা কি পাবো? বি ইন্টু মাইনাস এ পাবো। হ্যাঁ, বি ইন্টু মাইনাস এ পাবো, বি ইন্টু মাইনাস এ পাবো প্লাস আমরা পাবো হচ্ছে বি ইন্টু এ ইকুয়ালস টু হচ্ছে আমরা কি পাবো? 0 পাবো। এবার আসো আমরা আমার কিন্তু প্রমাণে কিন্তু এটা আগে আসছে, তাহলে আমরা এটা কাজ করতে পারি, উল্টা করে দিতে পারি। তাহলে মাইনাস এ ইন্টু বি প্লাস এ ইন্টু বি, এটা হচ্ছে 0, এটার নাম হচ্ছে কি বিনিময়, গুণের বিনিময়। এবার আমার এ বিটাকে ডানে সরাবো। ডানে কেমনে সরাবো? মাইনাস এ বি যোগ করে। তাহলে আমরা মাইনাস এ ইন্টু বি এরপর প্লাস এ বি মাইনাস এ বি ইকুয়ালস টু 0 মাইনাস এ বি। হ্যাঁ, তো আমরা তো মাইনাস করতে পারি না, ওই জন্য সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমরা যে কাজটা করব যে প্লাস দিয়ে মাইনাস এ বি দিব, এক লাইন বাড়বে আর কি। ওকে, এবার এটাকে আমরা 0 লিখতে পারি, মাইনাস এ ইন্টু বি প্লাস 0। আর এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এই যে সরি, আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 0 মাইনাস এ বি। ওকে ফাইন। এবার বলো তাহলে আমাদের এখন হচ্ছে 0 দ্বারা কাউকে যোগ করলে কি হবে? ওই 0টা থাকবে না, তাহলে মাইনাস এ ইন্টু বি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এ বি। আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ম্যাথ। এবং বলে রাখা ভালো, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এটা। আজকের ক্লাসে যা ম্যাথ করাইলাম এই টপিক্স থেকে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট কোনো ম্যাথ থাকে সেটা হচ্ছে এই ম্যাথটাই। এই ম্যাথটা খুব ভালো করে মনে রাখতে হবে। তোমাকে বলেছে আমরা জানি কোন ওই যে যেটা যেহেতু সেহেতু লিখেছিলাম সেই জিনিসটা এ ইন্টু 0 সমান 0 প্রমাণ করতে হবে, অথবা বাংলায় লিখে দিতে পারে কোনো বাস্তব সংখ্যার সাথে 0 দ্বারা গুণ করলে ফলাফল 0 হবে, সেম কথা। হ্যাঁ, এখন আমরা এটা কীভাবে করবো? ভেরি সিম্পল। এটার জন্য আমরা প্রথমে একটা জিনিস মুখস্থ করব, সেটা হচ্ছে আমরা জানি, আমরা কি জানি, 1 0 বিলংস টু আর হলে 1 প্লাস 0 ইকুয়ালস টু 1। ভাই কেমনে জানি? এটা যে আমরা জানি সেটা আমরা জানি, কিন্তু এটা মুখস্থ রাখতে হবে শুরুর দিকে। কেন? এটা মুখস্থ রাখলে ম্যাথটা ইজি মনে রাখবা। একটু স্পেশালি একটা ম্যাথের জন্য একটা জিনিস মনে রাখবা। তাহলে 1 প্লাস 0 সমান 1 আমরা জানি। এখন বলো তো আমার প্রমাণের জন্য কি লাগবে? এ ইন্টু 0। তাহলে আমরা কি করব? উভয় পক্ষে এ দ্বারা গুণ করব। তাহলে আমি উভয় পক্ষে এ দ্বারা গুণ করলাম। হ্যাঁ, তো আমি এ দ্বারা গুণ করলাম। এখন বলো তো উভয় পক্ষে একই জিনিস গুণ করলে তার নাম কি? গুণের অনন্যতা। গুণের অনন্যতা। আচ্ছা, এবার পরে যে কাজটা করলাম, এইটাকে এই যে আমরা এ ইন্টু 1 প্লাস 0 রেখে দিলাম, এ ইন্টু 1 সমান এ লিখলাম। এখন বলো তো এ ইন্টু 1 সমান এ মানে 1 দ্বারা গুণ করলে কোনো চেঞ্জ হয় না, এটার নাম হচ্ছে গুণের অভেদক। এটার নাম হচ্ছে কি ভাইয়া? গুণের অভেদক। ওকে, এবার আসো এ দ্বারা গুণ করতেছি, এ ইন্টু 1 প্লাস এ ইন্টু 0। এখন অনেকে বলবে ভাইয়া আমরা তো 1 প্লাস 0 জায়গায় 1 বসাই দিতে পারি, হ্যাঁ, অভেদক দিয়ে। না ভাইয়া, কেন পারবো না? ওইটা ধরেই তো আমরা ভেদ করা শুরু করছি। এখন যদি তুমি ওইটাই বসাই দাও তাহলে কেমন হচ্ছে? সো আমরা এ ইন্টু 1 এ ইন্টু 0 ইকুয়ালস টু এ লিখবো। এরপর এই যে এই জিনিসটার নাম কি? বন্টন যোগ্যতা। বন্টন যোগ্যতা। এবার তোমরা প্রমাণের দিকে দেখো, তোমার কি লাগবে? তোমার এ ইন্টু 0 লাগবে। তাহলে এ ইন্টু 0, এই যে এ ইন্টু 0 সমান 0 এটা লেখা যাবে না, কারণ আমার এ ইন্টু 0টাই লাগবে, অতএব এটা এইভাবে রেখে দিব। আর এ ইন্টু 1 সমান কি লিখবো? এ। তাহলে এ ইন্টু 0 ইকুয়ালস টু হচ্ছে এ। এবার আমরা এই যে আমরা 1 দ্বারা গুণ করার কারণে চেঞ্জ হয় না, এটার নাম হচ্ছে গুণের অভেদক। গুণের অভেদক। এবার ভাইয়া বলো তো, এবার আমরা এই যে এটাকে তাড়ানোর জন্য মাইনাস এ যোগ করবো। হ্যাঁ, তাহলে মাইনাস এ প্লাস এ ইন্টু 0 মাইনাস এ প্লাস এ। একই যোগ করলে এক জিনিস যোগ করলাম, ওই জন্য হচ্ছে যোগের অনন্যতা। যোগের অনন্যতা। এই এবার মাইনাস এ আর এ যোগ করলে কত হয়? 0। 0 প্লাস এ ইন্টু 0 সমান হচ্ছে 0। এই যে মাইনাস এ আর প্লাস এ মিলে 0 হলো, এটার নাম কি? যোগের অভেদক। যোগের অভেদক। এবার আসো আমরা 0-র সাথে কাউকে যোগ করলে আনসার ওটা থাকে, 0 আর থাকে না। এই জিনিসটাকে আমরা বলি কি বলতো? যোগের অভেদক। এই সরি একটু ভুল লিখছি না, মাইনাস আর এ মিলে যোগ করলে 0 হয়, এটা তো যোগের বিপরীতক। যোগের বিপরীতক। হ্যাঁ, একটু দেখে শুনে পড়বা। মনে করো আসলে অনলাইন ক্লাসগুলোতে তো ওই যে বাইচান্স যদি কোনো কারণে স্লিপ অফ টাং হয়, কেউ তো বলে দেওয়ার নাই, তো রেকর্ডই থেকে যায়। একটু মাথায় রাখবার কি যে আমরা তো আসলে পড়ানোর সময় অনেক সময় এরকম হতে পারে যে ভুলক্রমে একটা জিনিস বলে ফেলছি, ওইটা একটু মাথা খাটাই নিতে হবে, তাই না? বেসিক্যালি এতে অসুবিধা হবে না। যোগের অভেদক। সো অ্যান্ড ফাইনালি এ ইন্টু 0 সমান 0 প্রমাণিত। ওকে, আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার। অ্যান্ড আমাদের অধ্যায় শেষ।
শেষ করি তোমাদেরকে একটা কবিতা দিয়ে। এটা আমার লেখা কবিতা না, অনলাইন থেকে কালেক্ট করা কবিতা। আকাশের জন্য নীলিমা, চাঁদের জন্য পূর্ণিমা, পাহাড়ের জন্য ঝর্ণা, নদীর জন্য মোহনা, আর তোমার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।